This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের জঙ্গি যোগে ধৃত দুজনকে জেরায় বিস্ফোরক তথ্য সামনে আসছে। বাংলাদেশের ব্লগার হত্যার ধাঁচেই হামলার ছক ছিল ধৃতদের। ছোট ও মাঝারি রাজনৈতিক নেতারাই ছিলেন টার্গেট। ধৃতদের জেরায় এমনই তথ্য পেয়েছেন গোয়েন্দারা। মুর্শিদাবাদের ধৃতদের কাছে উদ্ধার পেন ড্রাইভ, আর সেই পেন ড্রাইভে মিলেছে আনসার আল ইসলাম প্রধানের বক্তৃতার অংশ। বাংলাদেশের জেল মুক্তির পরই পর সভা করেন জসিমউদ্দিন রহমান। নোয়াখালীর সভা থেকে ভারত বিরোধী উস্কানি দেন রহমানি। জামিন পাওয়ার পরই আনসার আল ইসলাম প্রধান সক্রিয় হয়ে উঠেছেন। অসম ও বাংলায় স্লিপার সেলকে চাঙ্গা করার কাজ করছেন রহমানি, খবর গোয়েন্দা সূত্রে। মুর্শিদাবাদে ধৃত আব্বাস ও মিনারুল সেরকমই স্লিপার সেলের সদস্য বলেই জানা গেছে। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনে টানা এবং চিকেন স্নেক যেটা আমরা বলি, শিলিগুড়ির উত্তরবঙ্গের যে করিডরটা আছে, যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, যেটা চিকেন স্নেক বলি আমরা, সেই 7 সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা, এইটুকু তথ্য আমরা আপাতত পেয়েছি। সরাসরি কথা বলবো আমাদের রিপোর্টার সিজার মন্ডল রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সিজার, যে পরিকল্পনা, যে ছক কষেছিলেন, তারপরে যে কষেছিল সেই সমস্ত জঙ্গিরা, সেটা তো মানে হিউজ, মানে এটা অবশ্যই গোয়েন্দাদের সাফল্য তো বলা যায়, কিন্তু আপাতত আমরা শুনলাম সুপ্রতিম সরকার যেটা বললেন যে আপাতত এই তথ্য সামনে আসছে, মানে আরো কোনো বড় পরিকল্পনা কি থাকতে পারে? দেখো, এই ধরনের একটা পরিকল্পনা যে তৈরি হচ্ছে সেই আজ আমরা অনেক আগেই পেয়েছিলাম এবং 15 দিন আগে আমরা এই খবরটাই করেছিলাম এবং সেখানে দাঁড়িয়ে একটা বিষয় খুব স্পষ্ট হচ্ছে, আনসারুল বাংলা টিম মূলত বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন। আমরা এর আগে দেখেছি বাংলাদেশের বুকে একাধিক নাশকতার ঘটনায় তারা যুক্ত, কিন্তু তাদের যে মোডাস অপারেন্ডি, কাজ করার ধরন তারা বদলাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের অনুকূল মাটিকে ব্যবহার করে, যেখানে তাদের নেতা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তাদের কার্যকলাপ প্রকাশ্যে হচ্ছে, নিষিদ্ধ খাতায় কলমে হলেও তারা কার্যকলাপ প্রকাশ্যে করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে পার্শ্ববর্তী এই ভারতবর্ষকে তার সেখানকার শান্তি ব্যাহত করা, সেখানে নাশকতা চালানোর পরিকল্পনা করছে এবং সেটাই কিন্তু এই পরিকল্পনার সব থেকে চিন্তার জায়গা ভারতীয় গোয়েন্দাদের কাছ থেকে। কারণ আনসারুল বাংলা টিম বলো, জেএমবি বলো, তারা বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠন, একটা সময় পর্যন্ত ভারতীয় গোয়েন্দাদের ধারণা ছিল যে এরা বাংলাদেশেই মূলত নাশকতার কাজ করবে, প্রয়োজনে তারা আশ্রয় নিচ্ছে সীমান্তের এপারে। কিন্তু বাস্তবে পরিস্থিতি যে অনেকটা বদলেছে, বাংলাদেশের ব্যাকআপকে কাজে লাগিয়ে এবং পাকিস্তানের সরাসরি যে লজিস্টিক সাপোর্ট, সেই সাপোর্ট পাওয়ার পর তারা যে দুদিক থেকে ভারতকে টার্গেট করছে এবং বাংলাদেশের সীমান্তবর্তী এ রাজ্যের বিভিন্ন অংশকে টার্গেট করছে, সেটা কিন্তু এদেরকে গ্রেপ্তার করবার পর তাদেরকে জেরা করে সেই উদ্দেশ্যটা অনেক স্পষ্ট হয়ে গেল। টিভি9 বাংলা 2 সপ্তাহ আগে এই খবর আগেই ব্রেক করেছিল, যেটা আজকে মান্যতা দিল এডিজি দক্ষিণবঙ্গ। নিঃসন্দেহে এটা বড় খবর। প্রকাশ্যে এরকম হুমকি, এরকম বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা, এরপরে ভারত সরকারের তরফ থেকে অবশ্যই একটা যেমন নজর থাকবে, তার পাশাপাশি পশ্চিমবঙ্গে নজরদারি কতটা বাড়ানো হবে, এরকম কোনো ভাবনা চিন্তা কি রয়েছে? সিজারের কাছ থেকে বড় একটু উত্তর নেওয়ার চেষ্টা করি। সিজার, জঙ্গি এবং নাশকতামূলক কাজের বিরুদ্ধে একযোগে কিন্তু বাংলা মানে এই রাজ্যের বেঙ্গল এসটিএফ বলো, কলকাতা এসটিএফ বলো, এনআইএ, অসম এসটিএফ, তারা একসঙ্গেই কাজ করছে এবং যেটা সুপ্রতিম সরকার তিনিও জানালেন যে রাজ্য এসটিএফ এর কাছেও খবর ছিল এবং একই যে ইনফরমেশন, এবং এই যে পার্টিকুলার যে অপারেশনটা যেটা অসম এসটিএফ করেছে,
ইন্টেল বেসড অপারেশন, প্রিসাইজড অপারেশন করেছে এবং সেখানে কিন্তু একাধিক মাল্টি এজেন্সি ইনপুট বা মাল্টি এজেন্সি ইন্টেলিজেন্স ইনপুট কাজে লাগানো হয়েছে। সেখানে যে কোনো রাজ্য পুলিশ ব্যক্তিগতভাবে তাদের এটা সাফল্য তা নয়, সামগ্রিকভাবে জঙ্গি নাশকতা বিরোধী যে একাধিক সংস্থা, গোয়েন্দা সংস্থা, সেটা এসআইবি হতে পারে, সেটা আইবি হতে পারে, সেটা এনআইএ হতে পারে, এই যে বিভিন্ন সংগঠন কাজ করছে তাদের সম্মিলিত ইনপুটের ওপর ভিত্তি করে এই অপারেশন হয়েছে। অবশ্যই ভারতের পক্ষ থেকে ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থার এটা সাফল্য, কিন্তু এই সাফল্যের পাশাপাশি গোয়েন্দারা এটাও স্বীকার করছেন এটা একটা মডিউল, কিন্তু এরকম মডিউল একাধিক সক্রিয় হয়েছে এবং এই মডিউলের বাকি যারা রয়েছে তাদেরকে আইডেন্টিফাই না করা পর্যন্ত এই ধরনের মডিউল নিষ্ক্রিয় হয়েছে এ কথা জোর দিয়ে বলা যায় না। এবং সঙ্গে থাকো, কারণ আরো বেশ কিছু তথ্য আমরা আমাদের দর্শকদেরকে জানাবো, কারণ ইতিমধ্যেই মুর্শিদাবাদে এই জঙ্গি যোগে যে দুজনের কথা বলা হচ্ছে, যে দুজনকে জেরা করে এই সমস্ত বিস্ফোরক তথ্য সামনে এসেছে, তার মধ্যে অন্যতম বড় তথ্য বলা যায় বাংলা, অসম, দক্ষিণ ভারতে গোষ্ঠী সংঘর্ষ বাধানোর ছক ছিল এই দুজনের। ফারাক্কা, জলঙ্গিতে একাধিক বৈঠক, স্লিপার সেলের ধৃত 2 সদস্যের। কিন্তু তারা বৈঠকে ঠিক কি প্ল্যান করেছিলেন, কি পরিকল্পনা ছিল তাদের, এবং এই 3টে জায়গার মধ্যে সংঘর্ষ বা কিভাবে বাধাতে পারতো তারা, সিজার মন্ডলের কাছ থেকে বরং জানার চেষ্টা করবো। সিজার, কি জানা যাচ্ছে এই বিষয়টায়? দেখো, প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে, তাদের বাংলাদেশে এবিটির মোডাস অপারেন্ডি হচ্ছে তারা বিভিন্ন সময় প্রকাশ্যে ব্যক্তি হত্যা করেছে, সেটা ব্লগার রাজীব হায়দার হোক, সেটা ব্লগার অভিজিৎ রায় হোক, সেখানকার এলজিবিটি অ্যাক্টিভিস্টরা হোক, যাতে এমনভাবে প্রকাশ্যে শহরের বুকে তাদেরকে হত্যা করা হচ্ছে, কুপিয়ে প্রকাশ্যে হত্যা, যাতে সামগ্রিকভাবে একটা আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে। ঠিক একই কায়দায় এই রাজ্য এবং অসমেও তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের বেশ কিছু মাঝারি এবং ছোট মাপের সংগঠককে তারা হত্যার পরিকল্পনা করেছিল এবং তাদের পরিকল্পনা ছিল এই ধরনের হত্যা হলেই সামাজিক একটা বিশৃঙ্খলা তৈরি হবে এবং সেখান থেকে একটা গোষ্ঠী সংঘর্ষের আবহ তৈরি হবে, যেটা তাদের সংগঠন বিস্তৃতির পাথেয় হিসেবে সেটার একটা অনুকূল আবহ তৈরি করার পরিকল্পনা তাদের ছিল এবং কার্যক্ষেত্রে বলা যায় তারা মূলত একটা বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে ঘটে সেই চেষ্টা তারা করছিল। একেবারে সিজার, আপাতত তোমায় ধন্যবাদ। কিন্তু যে খবর টিভি আইন বাংলা 2 সপ্তাহ আগেই জানিয়েছিল, আজকে প্রেস কনফারেন্সে আমরা দেখলাম এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সেই কথাগুলোই বললেন। কি বলেছিলেন আরো একবার শুনুন। মিনারুল শেখ ইনি একটা ছোট্ট মাদ্রাসা চালিয়েছেন, খুব সম্প্রতি শুরু করেছিলেন 10-12 জন 14 জন বাচ্চাকে নিয়ে, এবং দ্বিতীয় জন যে মোহাম্মদ আব্বাস আলী, তিনি একটি মোটর পাম্পের মেকানিক। এই আব্বাস আলী 2018 সালে একজন নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতনের মামলা, পক্সো মামলায় অভিযুক্ত ছিলেন, চার্জশিট দেওয়া হয়েছিল, তিনি 2 বছর জেলও খেটেছেন। আসাম পুলিশের এসটিএফ এবং আমাদের রাজ্য পুলিশের এসটিএফ তারা যৌথ তদন্তে গোয়েন্দা দফতরের সাহায্যে যেটুকু জানা গেছে সেটা হচ্ছে এই এবিটির এই যে স্লিপার সেলের যে সদস্যরা, এদের কাজ ছিল মূলত 2টি জায়গা থেকে স্থানীয় যুবকদের এই সংগঠনে টেনে আনার কাজটা করা, একটা মুর্শিদাবাদ, একটা হচ্ছে আলিপুরদুয়ার। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনে টানা এবং চিকেন স্নেক যেটা আমরা বলি, শিলিগুড়ির উত্তরবঙ্গের যে করিডরটা আছে যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, যেটা চিকেন স্নেক বলি আমরা, সেই 7 সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরও বেশি সক্রিয় হয়ে ওঠা। দুজনের বাড়ি থেকে তল্লাশির সময়, গ্রেফতারির সময় বেশ কিছু বই পাওয়া গিয়েছে, তার বিস্তারিত বিবরণ আমি পরে দিচ্ছি। পেন ড্রাইভ পাওয়া গেছে 16 GB এবং কিছু মোবাইল ফোন এবং আরও কিছু ফেক আইডেন্টিটি কার্ড পাওয়া গেছে। যে আব্বাস আলীকে গ্রেফতার করা হয়েছে এবং জেরা করে একের পর এক তথ্য পেয়েছে এখনো পর্যন্ত গোয়েন্দারা, সেই আব্বাস আলীর মায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কি বলেছেন শুনুন। বেলডাঙ্গা গিয়েছিল, এদিকে না হলেও 2 মাস হয়ে গেল, হ্যাঁ 2 মাস হয়ে গিয়েছিল বেলডাঙ্গা। যায় ওই যে মাদ্রাসায় বই খাতারা বইপত্র কিনতে যায়,
কিনতে নিজের পোশাক একটা মৌলবি ড্রেসের পোশাক ছিট কিনতে যায়, মা জামা কাপড়ের ছিট কিনতে যাচ্ছি। বই কটা পেয়েছে, একটা হাদিসের বই পেয়েছে, আর বাকি কিছু পাইনি। বাংলাদেশি বই একটা, বাংলাদেশের ওই হাদিস বই, বাংলা বই একটাই। হ্যাঁ একটাই, ওই একটাই বই পেয়েছে। এবার বাংলাদেশের কি দেশের অতটা আমি বলতে পারছি না, তো যাই হোক একটা বই পেয়েছি। সীমান্তে নেই কাঁটাতার, অবাধে চলছে দুষ্কর্ম, দুষ্কৃতিমূলক কাজ করে নিশ্চিন্তে ফিরে যাচ্ছে বাংলাদেশে। গোয়েন্দা সূত্রে খবর, চোরাচালানকারীরা ব্যবহার করছে বাংলাদেশি সিম। পদ্মাপাড়ে সিম ব্যবহার করায় ট্র্যাকও করতে পারছে না সাইবার ক্রাইম ও গোয়েন্দা সংস্থা। সূত্রে খবর, বাংলাদেশের 50টি সিম চালু মুর্শিদাবাদে। অবাধে দুষ্কর্ম চলছে এলাকায়, আতঙ্কে সীমান্ত লাগোয়া গ্রামবাসীরা। মুর্শিদাবাদ জেলায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা প্রায় 125 কিলোমিটার, আর এর মধ্যে কোথাও জলপথ, কোথাও আবার মেঠোপথ। অধিকাংশ এলাকাতেই নেই কাঁটাতার। সীমান্ত লাগোয়া চরবদ্রা, উদয়নারায়ণপুর সহ গ্রামগুলিতে পাওয়া যায় রবি, গ্রামীণ, টেলিকম, এই বাংলা লিঙ্কের মতো সমস্ত বাংলাদেশি সিম কার্ড। এসব সিম কার্ড ব্যবহার করেই অবাধে চলছে দুষ্কর্ম। मालदा पुलिस ने एक रेस्क्यू किया है क्योंकि बांग्लादेश जो मिसकैंड है, बांग्लादेश को जो न्यूमेंस लैंड में आते हैं और उनका उधर का बांग्लादेश का सिम यूज़ कर रहा है। बॉर्डर सिक्योरिटी का सिस्टम हो वो बिल्कुल तैनात है, और इस तरह की कोई एक दो घटनाएं जो हैं वो घटनाएं को पकड़ने के लिए हम लोग पूरी तरह से सुसज्जित हैं, और लोकल पुलिस के साथ कोऑर्डिनेट करके इस तरह का कोई भी जो एक्टिविटी है हमारी नज़र से बच नहीं पाए, इसके लिए पूरा हम लोग प्रयास करते हैं। এয়ারটেল সিম ব্যবহার করছি, তো সময় তো আপনার রবি চলে আসছে। এটা সবসময় হয়? সব সময় না, মাঝে মাঝে বলতে গেলে আপনার এই দেখা যাচ্ছে ঘন্টাখানেক পর চলে এলো এরকম, আবার দেখা যায় 2 দিন আসলো না এরকম। এখানে বাংলাদেশের টাওয়ার পাওয়া যায় ঠিকঠাক? ঠিকঠাক না, মোটামুটি ব্যবহার হয় সিম? সিম ব্যবহার কেউ করে কেউ করে না। এই গ্রামীণ ফোনের নেটওয়ার্ক পাওয়া যায়? হ্যাঁ, ওখানে পাওয়া যায় গ্রামীণ ফোন, এখানে পাওয়া যায়? পাওয়া যায় তো শুনছি, যারা জায়গা করে তো বলে পাওয়া যায়। গ্রামীণ ফোন আমরা ব্যবহার করি, তখন কেউ করে কোন সময় তো কেউ, সবাই তো বলে না। বাংলাদেশের সিম থাকে, ইন্ডিয়ান সিম থাকে, সবাই ব্যবহার। এর আগে তো দেখতাম কথা বলতো বাংলাদেশের সিম তো অ্যাভেলেবল থাকে। ভারত বাংলাদেশ সীমান্তের জলঙ্গির এই চরভদ্রা এলাকা, এই চরভদ্রা এলাকায় কয়েক কিলোমিটার, 5 থেকে 10 কিলোমিটার এলাকায় নেই কোনো কাঁটাতার। আর এই কাঁটাতার না থাকার বিষয়টিকে কাজে লাগায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। ওপার থেকে এপারে অবাধেই প্রবেশ করে এবং এই সব গ্রামগুলিতে এসে বিভিন্ন নাশকতার মতো কাজে যেমন লিপ্ত হয়, সেরকম অপরাধমূলক কাজ করে, আবার অবাধেই ওপারে চলে যায়। এই ফলে সমস্যার সম্মুখীন হয় এই এলাকার গ্রামবাসীরা। কোনো সময় গ্রামবাসীদেরকেও ভয় দেখানো হয় এবং অপরাধ করতে বাধ্য করা হয়। পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় গোয়েন্দা বা সীমান্তরক্ষী বাহিনীদের কাছে একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বাংলাদেশি ব্যবহারকারী সিম। কারণ এখানে বিভিন্ন বাংলাদেশি সিমের নেটওয়ার্ক অ্যাভেলেবেল পাওয়া যায়, ফলে তাদেরকে ট্রেস করাও সম্ভব হয় না। তারা কোনো ভারতীয় সিম ব্যবহার করে না, অবাধেই এখানে অনুপ্রবেশ করে। তারা বিভিন্ন কার্যকলাপ, অবৈধ চোরাচালান কারবারি কার্যকলাপ করে এবং অবাধেই ফিরে যায়। আর এটাকেই ভাবাচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী, গোয়েন্দাদের বড় ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি 9 বাংলা।